ভ্যালুয়েবল রেসিডিউ মাটিতে জমা হওয়ার পরে এটার মৃতদেহ বা মানে তাদের কোনো বর্জ্য জমা হওয়ার পরে সেটি ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ হয়ে গেলে একটা সময় আসে যখন আর ডিকম্পোজ হয় না, জটিল জটিল যৌগ তৈরি হয়। এই ধরনের কন্ডিশনে আমরা সেটাকে বলি হচ্ছে হিউমাস। ক্লে এবং হিউমাস এদের সাইজ খুব ছোট, এর জন্য তারা কলয়েডাল প্রপার্টিজ শো করে, এই জন্য এগুলিকে সয়েল কলয়েড হিসাবে বলা হয় আর কি। হ্যাঁ, তো আমি এরপরে তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে সয়েল কলয়েডের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। এখানে 4টা বৈশিষ্ট্য আছে, 5টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে সাইজ ছোট, 2 নম্বর হচ্ছে এটি সারফেস এরিয়া বেশি, 3 নম্বর হচ্ছে সারফেস এরিয়াতে চার্জ আছে, 4 নম্বর হচ্ছে চার্জের কারণে এখানে কিছু ক্যাটায়ন অ্যাডসর্ব বা অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই অ্যাডসর্ব করতে পারে। আর 5 নম্বর ছিল যে এই ক্যাটায়নগুলির মধ্যে যেগুলি পানি অবজার্ভ করে সেগুলি আবার পানি অবজার্ভ করলে সয়েল কলয়েডকে আমরা বলি এটা পানিও অ্যাবজর্ব করতে পারে। এই 5টা বৈশিষ্ট্য সয়েল কলয়েডের ছিল। এরপরে আমরা যে দুটো তথ্য পেলাম যে ক্লে এবং হিউমাস সয়েল কলয়েড, আর এদের এই 5টা বৈশিষ্ট্য আছে, এই দুটো মিলে আমরা দেখতে পাই যে সয়েলের যেসব বৈশিষ্ট্য আছে আমরা ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজি প্রপার্টিজ হিসেবে জানি, প্রায় প্রত্যেকটাই এই সয়েল কলয়েড দ্বারা প্রভাবিত হয়। এটা আরেকটা কারণ হচ্ছে এরকম যে মাটির মধ্যে যে এই ক্লে এবং হিউমাস ছাড়া আর যে 2 ধরনের পার্টিকেল আছে, একটা হচ্ছে স্যান্ড এবং একটা সিল্ট। এগুলি আসলে মিনারেল ফর্মে থাকে, জটিল যৌগ আকারে থাকে, কমপ্লেক্স ফর্মে থাকে। এগুলি মানে একটা ক্রপ সিজনে এটার কোনো কেমিক্যাল প্রভাব নাই, মানে কেমিক্যাল যে রিঅ্যাক্টিভিটি বা ডিনামিক্স সেই জিনিসটা এদের নাই। এদের ফিজিক্যাল প্রপার্টিজের প্রভাব আছে, কিন্তু কেমিক্যাল প্রপার্টিজে ক্লে এবং হিউমাস এদেরই প্রভাব আছে আর কি। এবং যার ফলে আমরা দেখি যে সয়েলের প্রায় সকল বৈশিষ্ট্য সয়েল কলয়েড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই বৈশিষ্ট্যগুলি কিছু কিছু নাম আমরা বলেছিলাম। এরপরে আমরা শেষে বলেছিলাম যে সয়েল কলয়েডকে আমরা মডার্ন ব্যাংকের সাথে তুলনা করি। কেন ব্যাংকের সাথে তুলনা করি? কারণ হচ্ছে যে ব্যাংকে আমাদের যদি পকেটে টাকা বেশি হয়ে যায় আমরা সেটা টাকা ব্যাংকে রেখে দিই, কি জন্য? আদারওয়াইজ লস হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, খরচ বেশি হয়ে যেতে পারে, আমরা ব্যাংকে সেফ নিরাপত্তার সাথে রেখে দিই। আবার যখন আমাদের পকেটে টাকা কম হয়ে যায় তখন আমরা সেখান থেকে টাকা উঠাই নিই, উঠাই নিয়ে আমরা কাজে লাগাতে পারি। তেমনি কোনো একটা পার্টিকুলার নিউট্রিয়েন্ট যদি মাটিতে খুব বেশি পরিমাণে অ্যাভেলেবল হয়ে যায়, তো সেই নিউট্রিয়েন্টগুলি এই কলয়েড, মাটিতে যদি কলয়েড থাকে তখন সেটা অ্যাবজর্ব করে রাখতে পারে, ব্যাংকের মতো ধরে রাখতে পারে, রিজার্ভ করে রাখতে পারে। আমি একটা উদাহরণ এভাবে দিয়ে থাকি যে পটাশিয়াম ক্লোরাইড নামে একটা সার আছে যেটার নাম হচ্ছে মিউরেট অফ পটাশ। এটা যদি মাটিতে দেওয়া হয় খুব সহসাই এটি মাটিতে পটাশিয়াম এবং ক্লোরিন আয়ন হিসেবে রূপান্তরিত ভেঙে যায়। এখন এই যে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম এবং ক্লোরিন আয়ন তৈরি হলো, এখন যদি একটা বৃষ্টিপাত হয় অথবা একটা ইরিগেশন দেওয়া হয় তাহলে এগুলি কিন্তু সব লিচিং হয়ে নিচে চলে যাবে পার্কুলেটিং ওয়াটারের সাথে। কিন্তু যদি সয়েল কলয়েড থাকে তাহলে সয়েল কলয়েডে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে এই পটাশিয়াম আয়নকে ধরে রাখতে পারবে। সয়েল কলয়েডে যদি পজিটিভ চার্জ থাকে তাহলেও ক্লোরিন আয়নকে ধরে রাখতে পারবে। সাধারণত সয়েল কলয়েডে পজিটিভ আয়ন কম থাকে, নেগেটিভ আয়ন বেশি থাকে, যাদেরকে ধরে রাখতে পারে বেশি, আয়নকে ধরে রাখতে পারে কম। তো এই যে ধরে রাখতে পারলো তার মানে আমার লিচিং থেকে রক্ষা করলো, মানে ব্যাংকের মতো একটু রিজার্ভ করে রাখলো। আবার সয়েল সলিউশনে পার্টিকুলার ওই এলিমেন্টটা পটাশিয়াম যদি শর্ট করে যায় গাছে দেওয়ার জন্য, তখন এই এক্সচেঞ্জ সাইট থেকে বা সয়েল কলয়েডের গায়ে যে অ্যাবজর্বড হয়ে আছে সেই সাইট থেকে এটি সয়েল সলিউশনে চলে আসে এবং গাছ সেটা দিতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে সয়েল কলয়েডকে মডার্ন ব্যাংকের সাথে তুলনা করা হয়। এই জিনিসটি হচ্ছে আমাদের মানে গত ক্লাসের বক্তব্য। আমি সময় করতে পারছিলাম না, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা গত ক্লাস সম্পর্কে? যদি থাকে তাহলে আনমিউট করে জিজ্ঞেস করো। স্যার এই জন্য সয়েল কলয়েডকে কি বলা হয়, মানে কিসের সাথে তুলনা করা হয় বললেন? মডার্ন ব্যাংক, আধুনিক ব্যাংক। শোনা গেছে? মডার্ন ব্যাংক, আধুনিক ব্যাংকের সাথে। আমার নাক একটু বন্ধ আছে, শুনতে সমস্যা হবে আর কি। হ্যাঁ,
ঠিক আছে, মডার্ন ব্যাংকের সাথে তুলনা করা। এটা ব্রাডির বই, এনসি ব্রাডির বইয়ের শুরুতে এটা আলাপ করা আছে। তোমরা জি, সেল কলেজের 4টা বৈশিষ্ট্য বলেছিলাম, 5টা তুমি একটু বলো দেখি। তো প্রশ্ন করছো গত ক্লাসে আমি পড়িয়েছি 5টা। এখন যদি চার্জ আছে, কোন চার্জ বেশি আছে? পজিটিভ, হ্যাঁ নেগেটিভ চার্জ, মাইনাস বলবা না, অ্যালজেব্রার শব্দ আর কি। হ্যাঁ, নেগেটিভ চার্জ বেশি আছে, এজন্য পজিটিভ চার্জ ধরে রাখতে পারবে বেশি। তোর প্রশ্ন উত্তর তো হয়ে গেল। আমি পটাশিয়াম ক্লোরাইডের উদাহরণ দিয়েছিলাম, মিউরেট অফ পটাশ। এটা যদি মাটিতে দেই তাহলে এখানে পটাশিয়াম পজিটিভ চার্জ, যদি ক্লোরাইড নেগেটিভ চার্জ থাকে তোমার পার্টিকুলার সয়েলে, যদি নেগেটিভ চার্জ যথেষ্ট পরিমাণে থাকে তাহলে পটাশিয়ামটাকে ধরে রাখতে পারবে। ওখানে যদি কিছু পজিটিভ চার্জে থাকে তাহলে ক্লোরিন একটু ধরতে পারবে। যদি ধরে রাখলো, এরপরে বৃষ্টিপাত হলে এটা লিচিং লস হবে না। কিন্তু যদি আবার ক্লোরাইড না থাকতো, একটা ধরো স্যান্ডি সয়েল হতো, হ্যাঁ, যেখানে ক্লে নাই, হিউমাসও নাই, স্যান্ড আর সিল্ট আছে প্রধানত, তাহলে এখানে যদি আমি সার দিই, সার দেওয়ার পরে যদি একটু বৃষ্টিপাত হয় বা আমরা ইরিগেশন দিই, তাহলে এই যে লিকুইড গুলো অ্যাভেলেবল হলো, এগুলো লিচিং হয়ে নিচের লেয়ারে চলে যাবে, সয়েল রুট জোনের আওতা থেকে বের হয়ে যাবে। বুঝা গেছে? এই জন্য মডার্ন ব্যাংকের সাথে এখানে তুলনা করা হলো সয়েল কলোয়েডকে। ব্যাংকের মতো নিউট্রিয়েন্ট গুলি সে ধরে রাখতে পারে, রিজার্ভ করে ফেলতে পারে, আবার যখন দরকার তখন সে আবার সেটা অ্যাভেলেবল করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এই এ পর্যন্ত হচ্ছে গত ক্লাসের পড়াশোনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি সামনে আগাবো। স্যার বেশিরভাগ অ্যানায়ন কি তাহলে লস হয়ে যাবে? কলয়েড তো অ্যানায়নকে বেশিরভাগ অ্যানুয়াল লস হবে, জি জি জি, লস হবে যদি মানে ওই যে বৃষ্টিপাত হয় বা মানে ইয়ে ইরিগেশন দেওয়া হয়, এই সময় অ্যানালগুলি লস হয়ে যাওয়ার মানে টেন্ডেন্সি থাকবে। এবং এই মানে কি বলবো, আরেকটা হচ্ছে সার্কুলেট যদি পজিটিভ চার্জ না হয় সেক্ষেত্রে লস অফ টেন্ডেন্সি থাকবে, ভালনারেবল থাকবে। এটি একটি সমস্যা। আমাদের 17টা যে প্লান্ট নিউট্রিয়েন্ট তার মধ্যে 3টা সিএইচও গাছ বাতাস এবং পানি থেকে দেয়, এটা সমস্যা নেই। বাকিগুলি বেশিরভাগই কিন্তু ক্যাটায়ন, এটা খেয়াল করছে কিনা, বেশিরভাগই ক্যাটায়ন। এবং নাইট্রোজেন আবার ক্যাটায়ন দুটাই আছে। আর সালফার, ফসফরাস হচ্ছে, আর ক্লোরিন, মলিবডেনাম, এই 4টা সম্ভবত, আর কিছু আছে কিনা, এই 4টা হচ্ছে নেগেটিভ ফর্মে থাকে। আর নেগেটিভ ফর্মে গাছ নেয়। এখন এখানে মানে মাটির মধ্যে আল্লাহ আবার অন্য মেকানিজম করে দিয়েছে আর কি। হ্যাঁ, ধরো সালফেট আছে, সালফেটটা একটা রিডিউসড হয়ে গেলে এটা সালফাইড হয়ে যায়। সালফাইড আবার ওখানে যদি অন্য কোনো ক্যাটায়ন আয়রন থাকে তাহলে আয়রন সালফাইড আকারে সেটা যৌগ হয়ে যায়, তখন আর মানে ইয়ে হতে পারে না, টেম্পোরারিলি আনএভেলেবল হয়ে যেতে পারে। এমনি ফসফরাসের এটির মানে ফিক্সেশন মেকানিজম আছে আর আলাদা, সেটা হচ্ছে অন্য ফিক্সেশন। ধরো মাটিতে যদি ক্যালসিয়াম থাকে তাহলে ক্যালসিয়াম ফসফেট আকারে ফিক্স হবে। যদি মানে ইয়ে থাকে, এগুলো ট্র্যাডিশনাল পড়া, এটি একটু তোমাদের অন্য চ্যাপ্টারে পড়ানো হবে, ফাইনালের ফসফরাস যখন পড়ানো হবে তখন এটা পড়ানো হবে, ফসফরাস ফিক্সেশনের উপরে। তখন দেখবা যে মাটি যদি অ্যাসিডিক হয় তাহলে ওখানে আয়রন এবং অ্যালুমিনিয়াম যথেষ্ট পরিমাণে থাকে, তখন এগুলি অ্যালুমিনিয়াম ফসফেট, আয়রন ফসফেট আকারে মানে টেম্পোরারিলি ফিক্স হয়ে যায়, ওইভাবে সেটা মানে ফিক্স হয় আর কি। হ্যাঁ, আবার সালফেটের ক্ষেত্রে সালফাইড আকারে ফিক্স হয়ে যেতে পারে। ওগুলি আবার যখন সালফাইডটা যখন একটা অক্সিডাইজ কন্ডিশন বিরাজ করবে তখন এটা আবার অক্সিডেশন হয়ে সালফেট হয়ে যাবে, ওই সালফেট তখন গাছ নিতে পারবে। ওগুলি মেকানিজম আছে, তবে রিস্ক আছে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বোরন, হচ্ছে বোরন, এটাও নেগেটিভ করবে গাছ নেয় আর কি, বোরেট। আচ্ছা, যাই হোক, ক্লিয়ার হলো পয়েন্টগুলি? আগে গত ক্লাসের পয়েন্টগুলি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আগাই। আমি গত ক্লাসে কোনো স্লাইড দেখাই না তোমাদেরকে। সয়েল কলোয়েডের আমার যে নোট, সেখান থেকে আমি স্লাইডগুলি দেখাচ্ছি। নোটের হার্ড কপি, যেটা হার্ড কপি তো না, সফট কপি, আমি ওই যে 2জন আমার কাছে চেয়েছে, অলরেডি পাঠানো হয়নি, পাঠিয়ে দিব, তোমরা তোমাদের গ্রুপে ডিস্ট্রিবিউট করে নিও। এখানে দেখো যে কলোয়েডাল স্টেট বলতে একটা টু ফেজ সিস্টেম বোঝায়, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি। আমি বলেছিলাম যে আমি যদি পানির মধ্যে চিনি দেই তাহলে সলিউশন হয়ে যাবে, লবণ দিলে সলিউশন হয়ে যাবে, কিন্তু আমি যদি ইসোপ্রিলের ভুসি দেই তাহলে কিন্তু সাসপেনশন হবে। এরকম সাসপেন্ডেড অবস্থায় যদি কোনো ফাইন পার্টিকেল থাকে হোমোজেনিয়াসলি ডিস্ট্রিবিউটেড, তখন এটা কলোয়েডাল সিস্টেম বলা হয়। এরকম কিছু কিছু উদাহরণ আছে। তো মাটির যে ইনঅর্গানিক ও অর্গানিক কম্পোনেন্ট যেটা সয়েল কলোয়েডের প্রপার্টিজ শো করে, সেটাই সয়েল কলোয়েড, যেটা হিউমাস এবং ক্লে। আমি এটা আগে বলেছি আসলে, মানে এখানকার পড়াশোনাটা
আমি আগেই বলেছি এখানে যেটা এখন লেখা আছে আসলে, হ্যাঁ কত ক্লাসে বলা হয়ে গেছে। আচ্ছা এখানে আরেকটা কলেজের ভালো একটা কেমিক্যাল মানে ইয়ে আছে আর কি, কেমিক্যাল একটা ডেফিনেশন আছে, এটা সয়েল সায়েন্সের খুব ইম্পর্টেন্ট না। Two-phase system in which each phase is either solid or liquid or gas, and one of the two is present as exceedingly high proportion. One is dispersion medium and other is dispersion phase. এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন মিল্ক দুধ, ফ্যাট ইন ওয়াটার আছে, এই জন্য ফ্যাট মলিকিউল গুলো সলিড, ওয়াটার হচ্ছে লিকুইড, এটাকে মানে কলোয়েডাল সিস্টেম বলা হয়। ওয়েল ইন ওয়াটার, পানিতে যদি তেল মিশানো হয় ইমালশন হয়, ওটাকেও মানে এরকম কলোয়েডাল সিস্টেম। আর লিকুইড ইন গ্যাস এরোসল, এটাও কলোয়েডাল সিস্টেম। এনিওয়ে ওগুলো আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ না। আমি এখন সয়েল কলোয়েডের ক্লাসিফিকেশনে আসছি। হ্যাঁ সয়েল কলোয়েডের ক্লাসিফিকেশন প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করছি। যদি আমি সয়েল কলোয়েড বলতে আমরা বুঝেছি যে ক্লে এবং হিউমাস। এই ক্লাসিফিকেশনে আর একটু ডিটেইলস আছে। অর্গানিক এবং ইনঅর্গানিক প্রথম দুই ভাগে ভাগ করেছে। অর্গানিকটার নাম আসলে হিউমাস, যেটা আমরা আগে বলেছি, কিন্তু এখানে চারটা নাম দেওয়া হয়েছে। এই চারটা হচ্ছে হিউমাসের ফ্র্যাকশন, এগুলো ফ্র্যাকশন বলা হয়। চারটাই হিউমাস কিন্তু, হ্যাঁ কমন নাম হিউমাস, চারটাই হিউমাস, কিন্তু চারটা হচ্ছে হিউমাসের ফ্র্যাকশন। এই নিয়ে যারা পড়াশোনা করে তারা সেখানে দেখে যে হ্যাঁ কোন ফ্র্যাকশনটা কিভাবে আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আমাদের নোটে দেওয়া আছে, আমরা দেখবো। এই চারটা নাম একটু তোমরা দয়া করে মুখস্থ করে রাখো: হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড, হাইমেটোমেলানিক অ্যাসিড, হিউমিনস এন্ড আলমিনস। ঠিক আছে, এটা একটু মুখস্থ করে ফেলো যে হিউমাসের চারটা ফ্র্যাকশন: হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড, হাইমেটোমেলানিক অ্যাসিড, হিউমিনস এবং আলমিনস। তোমরা একটু সবাই ইয়ে করো, একটু আনমিউট করে সবাই এটা একটু পড়ো দেখি, 1 মিনিট। কয়বার বলতে পারো 1 মিনিটের চারটা নাম? সবাই আনমিউট করে বলো, যাতে প্রাইমারি স্কুলের মতো। Humic acid, fulvic acid, hymatomelanik acid, humin and almin. Humic acid, fulvic acid, hymatomelanik, humin and almin. Humic acid, fulvic acid, hymatomelanik acid, humin and Humic almin. acid, fulvic acid, hymatomelanik acid, and humin and almin. Humic acid, fulvic acid, hymatomelanik acid, humin and almin. Hymatomelanik acid, and humin and almin. আমি করতে চাই, আপনারা চেষ্টা করতে চাই না, আপনি 70,000 টাকা লাভ কত টাকা গেছে বলুন। আচ্ছা এবার একটু মিছা কথা, আপনি জানেন ক্লাস চলতেছে, ক্লাস চলতেছে, আপনি জানেন। হ্যাঁ তাহলে এখন চোখ বন্ধ করে বলো, চারটা নাম বলো চোখ বন্ধ করে। কি কি? Humic acid, Humic acid, fulvic acid, hymatomelanik acid, আলমিনস। আরেকবার বলো। humic acid, fulvic acid, hymatomelanik acid, humin and almin. hymatomelanik acid, humin and almin. আলমিন। ওকে আচ্ছা, ইনঅর্গানিক কলোয়েডকে আমরা ক্লে বলতেছি, কিন্তু ক্লের মধ্যে কেমিক্যালি কি কি জিনিস আছে সেই জিনিসগুলো এখানে একটু দেওয়া আছে। তিনটা দেখো, প্রথমটা মানে উদাহরণ দিয়েছে আর কি, অ্যালোফেন দিয়ে শুরু করছে। অ্যালোফেন আসলে এক্সাম্পল, জিনিসটা হচ্ছে অ্যামরফাস ক্লে। প্রথমটার নাম হচ্ছে অ্যামরফাস ক্লে, দুই নম্বরটার নাম হচ্ছে সিলিকেট ক্লে, আর তিন নম্বরটার নাম হচ্ছে অক্সাইড আর হাইড্রোক্সাইডস অফ আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এবং টাইটানিয়াম। এটা মুখস্থ করে ফেলো যাতে পরীক্ষার সময় বেশি পড়তে না হয়। প্রথমটা হচ্ছে অ্যামরফাস ক্লে। অ্যামরফাস মানে কি? মরফাস, মরফোলজি থেকে মরফাস আসছে, আর এ দিয়ে সেটাকে নেগেটিভ করা হয়েছে, হ্যাঁ মানে ঋণাত্মক শব্দ বানানো হয়েছে আর কি, যার মরফোলজি ঠিক নাই আর কি সেটা। হ্যাঁ সিলিকেট ক্লে, আসলে প্রথমটাও কিন্তু সিলিকেট ক্লে, কিন্তু প্রথমটা হচ্ছে অ্যামরফাস, আর দ্বিতীয়টা বলা হয়নি কিন্তু আমি যদি বলি এটা হচ্ছে ক্রিস্টালাইন। তার মানে এটা ক্রিস্টালাইন আর উপরেরটা হচ্ছে নন ক্রিস্টালাইন, বুঝছো? অ্যালোফেনটা হচ্ছে নন ক্রিস্টালাইন আর সিলিকেট ক্লে হচ্ছে ক্রিস্টালাইন। আমি বলেছিলাম আমি দুটো চ্যাপ্টার পড়াবো, একটা সয়েল কলোয়েড আর একটা সিলিকেট ক্লে। তাহলে সিলিকেট ক্লের অবস্থান সয়েল কলোয়েডের মধ্যে, এটা বুঝছো তো না? সিলিকেট ক্লে ইনঅর্গানিক কলোয়েডকে কি কলোয়েড বলে? ইনঅর্গানিক ইনঅর্গানিক কলোয়েডকে কি ক্লে কলোয়েড বলে? ক্লে, হ্যাঁ ক্লের মধ্যে মানে কেমিক্যালি এই জিনিসগুলি থাকে আর কি, এই ফর্মে থাকে আর কি। হ্যাঁ ক্লে পার্টটাই, মাটির ক্লে পার্টটাই হচ্ছে কলোয়েড, ঠিক আছে? এটা আমরা এক নামে ডাকলাম, ডাক নামে আর কি। হ্যাঁ আমি কেমিক্যালি যদি ভাবি যে এই কলোয়েডের মধ্যে কি জিনিস আছে, এই তিন ধরনের জিনিস আছে আর কি। হ্যাঁ উপরেরটা ছিল যে সবই নাম হচ্ছে হিউমাস, কিন্তু চারটা ফ্র্যাকশন,
আর এখানে আমরা ফ্র্যাকশন বলতেছি না, আমি বলতেছি ক্লের মধ্যে 3 ধরনের যৌগ আছে আর কি। হ্যাঁ, 3 ধরনের 3 ক্লাসের আর কি। এখানে তো অসংখ্য যৌগ আছে। তো প্রথমটা হচ্ছে অ্যামরফাস ক্লে, যেটা মানে হচ্ছে নাই, যেটা কোনো ক্রিস্টালাইন স্ট্রাকচার নাই, এজন্য অ্যামরফাস বলা হচ্ছে। উদাহরণ হচ্ছে অ্যালোফেন। আর দ্বিতীয়টা সিলিকেট ক্লে, এটা হচ্ছে ক্রিস্টালাইন। হ্যাঁ, আর 3 নাম্বারটা হচ্ছে এইগুলির একটা ডাকনাম আছে, সেটা হচ্ছে সেস্কিউ অক্সাইড। তোমার নাম শুনছো সেস্কিউ অক্সাইড? হ্যাঁ, আরেকবার একটু বলেন। হ্যাঁ, বলছি ইনঅর্গানিক কলয়েড এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। পরীক্ষা আসলে তো এভাবে লিখে দেবো, তাতে নাম্বার হয়ে যাবে। বোঝার জন্য হচ্ছে যে প্রথম দুইটা একই মানে কেমিক্যাল কম্পোজিশন সেম, কিন্তু স্ট্রাকচারালি প্রথমটা হচ্ছে নন ক্রিস্টালাইন, দ্বিতীয়টা ক্রিস্টালাইন। হ্যাঁ, নন ক্রিস্টালাইন কে অ্যামরফাস বলা হচ্ছে। অ্যামরফাস মানে হচ্ছে যার মরফোলজি নাই, মরফাস নাই, নির্দিষ্ট স্ট্রাকচার নেই, এইজন্য মানে ইয়েটা স্ট্রাকচারটা ডিসঅর্গানাইজড, বা আমি বলবো যে ওইভাবে অর্গানাইজড না, বা ওইভাবে ক্রিস্টাল ফর্মে না, এইজন্য ওটাকে অ্যামরফাস ক্লে বলা হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে সিলিকেট ক্লে, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলি পড়বো। আর তৃতীয়টা হচ্ছে আয়রন, ওই যে 4টা এলিমেন্টের কথা বলা আছে, এই 4টে এলিমেন্টের অক্সাইড এবং হাইড্রোক্সাইড। বোঝা গেছে 3 ধরনের। অ্যালোফেন কি? অ্যালোফেন হচ্ছে অ্যামরফাস ক্লের উদাহরণ, এক্সাম্পল। স্যার, ইনঅর্গানিক কলয়েড গুলা কি সয়েলের মিনারেল ম্যাটারে থাকে? ইনঅর্গানিক কলয়েড মিনারেল ম্যাটারে থাকে এবং ক্লে, হ্যাঁ অবশ্যই। জি স্যার। আর তাহলে অর্গানিক কলয়েড গুলা হচ্ছে অর্গানিক ম্যাটারের পোরশন। অর্গানিক ম্যাটারের পোরশন, জি। জি ওকে। স্যার, এখানে কোনোটার কি পজিটিভ সারফেস আছে? চার্জের বিষয়টা আমি একটু পরে শুরু করব, বলতে ব্যাখ্যা করব। মানে 3 রকম যে কলয়েড ইনঅর্গানিক, সেটা আগে মাথায় ঢুকিয়ে ফেলো। তার মধ্যে প্রথম দুটার নামই সিলিকেট ক্লে, কিন্তু একটার নামই সিলিকেট ক্লে বলা হয়েছে, একটা বলা হয়নি, ওটা অ্যামরফাস ক্লে বলা হয়েছে। কারণ হচ্ছে ওটার ওই অংশটুকু নন ক্রিস্টালাইন আর কি, এই জন্য অ্যামরফাস ক্লে বলা হয়েছে। এবং ওইটার উদাহরণ হচ্ছে অ্যালোফেন। সিলিকেট ক্লের উদাহরণ দরকার, এটা আমরা আসলে পড়বো নেক্সট ক্লাসে। হ্যাঁ, এর উপরে আমরা ডিটেইলস পড়বো সিলিকেট ক্লের উপরে। স্যার, লাস্টের 4টা এলিমেন্টের একটা ডাকনাম আছে বললেন, স্যার ওটা আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, এটার নাম হচ্ছে সেসকুই, SESQUI, সেসকুই অক্সাইডস। নাম কেউ শোনো নাই? সেসকুই, SESQUI, বলতে পারছো কেউ? সেসকুই অক্সাইডস। হ্যাঁ, চ্যাট বক্সে দেখো আমি লিখছি বানানটা, সেসকুই অক্সাইডস। হ্যাঁ, সেসকুই অক্সাইডস লেখা দেখতে পাইছো? পার হয়ে চলে গেছে আর কি, খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ, তোমরা এখানে রোল নাম্বার লিখতেছো কেন? না স্যার, আসেনি তো। আসে নাই? ও আচ্ছা, এটা মাসুম আক্তারের কাছে চলে গেছে শুধুমাত্র। এভরিওয়ান দেখছো? জি স্যার। এই সেসকুই মানে হচ্ছে 1.5। 1.5 মানে হচ্ছে দেড়, বুঝো? এই দেখো আয়রন 2O3, তাহলে আয়রনের 1.5 গুণ হচ্ছে অক্সিজেন। অ্যালুমিনিয়াম 2O3, অ্যালুমিনিয়ামের 1.5 গুণ হচ্ছে অক্সিজেন। এই ধরনের সংকেত আছে না? জি স্যার। এখানে যোগ আছে, তোমরা আগে আকরিক যখন পড়ছো ইন্টারমিডিয়েটে তখন এখানে পড়েছিলা, পরে হয়তো পড়ে থাকতে পারো। এইভাবে নামটা এসেছে, তবে এখন সেসকুই অক্সাইডের সবগুলি কিন্তু এই ফর্মে এই রেশিওতে নাই, কিন্তু এরপরে কমন নামটা চলে আসছে, সেসকুই অক্সাইডস দিয়ে বলি আমরা। সেসকুই অক্সাইডস এটা হচ্ছে কলয়েডের মধ্যে অন্তর্গত। হ্যাঁ, ঠিক আছে, গেল। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা বুঝতে পারছি তো না? সয়েল কলয়েডের প্রথম 2 ভাগে ভাগ, একটা হচ্ছে অর্গানিক কলয়েড, ইনঅর্গানিক কলয়েড। অর্গানিক কলয়েডের এক নাম হচ্ছে হিউমাস, এবং সেটি মানে 4টা ফ্র্যাকশন আছে, হিউমিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, হাইড্রোমেলানিক অ্যাসিড, হিউমিনস এন্ড আলবিনস। আর ইনঅর্গানিক কলয়েডের এটার মানে 3 ধরনের যৌগ আছে, 3টা ক্লাসে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে অ্যামরফাস ক্লে, সেটার উদাহরণ হচ্ছে অ্যালোফেন। দ্বিতীয়টা হচ্ছে সিলিকেট ক্লে। প্রথমটার সাথে পার্থক্য হচ্ছে এটা ক্রিস্টালাইন আর অ্যামরফাস ক্লেটা হচ্ছে নন ক্রিস্টালাইন। আর 3 নম্বর গ্রুপটা হচ্ছে অক্সাইডস অফ এন্ড হাইড্রোক্সাইডস অফ 4টা এলিমেন্ট, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং টাইটানাম। ঠিক আছে? আচ্ছা, এটুকু আমরা দেখলাম। এখন আমরা এদের সম্পর্কে কিছু জানবো। আমি একটু পরের স্লাইডে যাই, দেখি কি হয় এখানে। পরের স্লাইডে হচ্ছে মডার্ন ব্যাংকের বিষয়টা এখানে লেখা আছে, এই নোটে এই জায়গাটা লেখা আছে। একটা হচ্ছে দেখো যে আয়ন্স অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আর হেল্ড এন্ড প্রোটেক্টেড ফ্রম এক্সেসিভ লস বাই পার্কুলেটিং ওয়াটার। এখানে কিন্তু আমি ব্যাখ্যা করেছি। আয়ন্স কুড বি ডিপোজিটেড বাই অ্যাডিশন অফ ফার্টিলাইজার, লাইম, ম্যানিওর এন্ড প্লান্ট রেসিডিউ। ওখান থেকে যেগুলো আসবে সেগুলো এখানে কলয়েডে ডিপোজিট হতে পারে। আর আয়ন ক্যান বি উইথড্রন ফ্রম কলয়েডাল ব্যাংক বাই প্লান্ট রুটস। প্লান্ট রুট দিয়ে একটা গাছ নিতে পারবে, এই জন্য ওদের ব্যাংকের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা এই ব্যাখ্যা আমি আগে দিয়েছি, কাজে আমি আর থাকতেছি না। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে কলয়েডাল পার্টিকেলস আর সিট মানে আসন of most chemical, physical, biological properties of soils. এজন্য no understanding of soils is complete without at least a general knowledge of soil colloids. এই দুটো পয়েন্টই আমি গতকালকেও বলেছি, আজকে একটু বলেছি। হ্যাঁ, প্রপার্টিজ অফ সয়েল কলয়েড 5টা আমি আগের ক্লাসে বলেছি। সাইজ ভেরি স্মল, সারফেস এরিয়া লার্জ, সারফেসে চার্জ আছে নেগেটিভ পজিটিভ দুটোই আছে, তবে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি। অ্যাডজর্পশন আয়নস, এই আয়নটা পজিটিভ চার্জ অ্যাডজর্পশন বেশি হবে যেহেতু নেগেটিভ চার্জ বেশি আছে, তবে কিছু কিছু নেগেটিভ চার্জ হবে যদি পজিটিভ চার্জ থাকে। আর ওয়াটার আমি বলেছি বিশেষ করে ওই কলয়েডাল সারফেসে যদি সোডিয়াম বা ম্যাগনেসিয়াম থাকে ওরা পানি অবজর্ব করে, সেই পানি অ্যাবজর্পশনের কথা বলা হচ্ছে এখানে আর কি। হ্যাঁ, তারপরে আমরা একটা কিছু বলছি যে যেহেতু সয়েল কলয়েড মানে সাইজে ছোট, ওই যে বৈশিষ্ট্যগুলি এবং ক্লে এবং হিউমাস সবকিছু মিলায় আমরা দেখবো যে এই যে ক্যাপাসিটি এগুলি আছে, আয়ন রিটেনশন ক্যাপাসিটি, আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, সয়েল কালার, ফার্টিলিটি, সয়েল শ্রিঙ্কেজ, অটোরিক ক্যাপাসিটি আরো আছে, সেগুলি এখানে দেয়। যেমন সয়েল টেম্পারেচার, হ্যাঁ, টেক্সচার, স্ট্রাকচার, যতগুলি লিখবো সয়েল প্রপার্টি সবগুলি আসলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, সবই হচ্ছে এর মধ্যে অন্তর্গত। আচ্ছা, এখন আমি ওই যে আমরা যে ক্লাসিফিকেশনটা পড়ছিলাম ওই স্লাইডটা আসলে এর আগে আসা উচিত ছিল, ওগুলির পরে। আমরা ওই যে কমন নেম হচ্ছে হিউমাস, এর কিসের বৈশিষ্ট্য পড়তেছি আমরা? হিউমিক অ্যাসিড, ফালমিক অ্যাসিড, সবগুলি কমন বৈশিষ্ট্য এগুলি। হ্যাঁ, আর ওদের প্রত্যেকটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা আমি একটু পরে বলবো। তাহলে এদের কমন নাম হিউমাস, নেগেটিভলি চার্জড। এই চার্জটা পিএইচ এর উপর নির্ভরশীল। কিরকম? যদি পিএইচ লো হয় তাহলে নেগেটিভ চার্জের সংখ্যা কম হবে, যদি পিএইচ বেশি হয় তাহলে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি হবে। এখানে কোনো পজিটিভ চার্জের আলোচনা নাই, হিউমাসে কোনো পজিটিভ চার্জ হবে না। এখানে একটা মেকানিজম বোঝানো হয়েছে শেষের লাইনটাই, সেটা হচ্ছে হিউমাস কিভাবে নেগেটিভলি চার্জড হয়। আমরা তো পড়লাম যে হিউমাস হচ্ছে নেগেটিভলি চার্জ, বা কলয়েডস আর নেগেটিভলি চার্জড। তো কিভাবে নেগেটিভ চার্জ হয় এই জিনিসটা এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে হিউমাসের সাইড চেইনে, হিউমাস কিন্তু একটা ম্যাক্রোমলিকুলার, হ্যাঁ, অনেক বড় মলিকুল। তোমরা বায়োকেমিস্ট্রি পড়েছো, বায়োকেমিস্ট্রি বই যদি উল্টা পাল্টায় থাকো তাহলে দেখতে পাইতা যে কিছু কিছু যৌগ আছে যেগুলির কেমিক্যাল ফর্মুলা লিখতে একটা পৃষ্ঠা পুরাটাই লেগে যায়, এবং এরপরে আবার এদিক ওদিক ডট 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 দেওয়া থাকে আর কি। এই যে বাইরে মূল স্ট্রাকচারের আশেপাশে যে ডট ডট দেওয়া থাকে, সাইড চেইন থাকে, এটাকে বলা হচ্ছে সাইড চেইন। সেই সাইড চেইনে 3 ধরনের মূলক থাকে, একটা কার্বক্সিল, একটা এনোলিক, একটা ফেনোলিক। কার্বক্সিলের উদাহরণটা নিচে দেওয়া আছে। ফেনল তোমরা জানো বেনজিন রিং এর সাথে OH। এনোলিকটা মনে আছে কিনা আমি জানি না, এটা অ্যালডিহাইড কিটোন, ওই গ্রুপের ওখানকার দিয়ে আর কি। এই 3টা গ্রুপেরই যে মূলকটা আছে তার শেষে H আছে, এখানে দেখতে পাচ্ছ COOH। এখানে বলা হচ্ছে যে পিএইচ যদি বেড়ে যায় তাহলে এটা ডিসোসিয়েটেড হয়, ডিসোসিয়েটেড ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়? এই Hটা চলে যায় আর COO মাইনাস হয়ে যায়। H কোথায় যায়, কেন যায়? এটার উত্তর হচ্ছে পিএইচ বাড়লে হাইড্রক্সিল আয়নের সংখ্যা বাড়ে। আর এই হাইড্রোজেন যেটা এখানে আছে এটি একটু মানে কম এনার্জিতে বন্ডিং আছে আর কি। হ্যাঁ, বন্ডিংটা খুব স্ট্রং না। তো পিএইচ যখন বাড়ে, তখন যেহেতু হাইড্রক্সিল আয়নের সংখ্যা অনেক, কাজে কোনো একটা হাইড্রক্সিল আয়ন এই হাইড্রোজেনটাকে নিয়ে পানি বানায় ফেলে, যার ফলে পানিটা যৌগ হয়ে গেল, এই হাইড্রোজেনটা নাই হয়ে গেল, যার ফলে এখানে COO মাইনাস হয়ে গেল।
এই জিনিসটা বুঝতে হবে একটু, যদি বুঝতে পারো ভালো, মজা লাগবে আর না বুঝলে তো মুখস্থ করতে হবে আর আরেকবার বলেন। আরেকবার বলবো? জি স্যার। মানে আরেকবার বলতে হবে না এরকম কেউ আসো কিনা? সে যদি আরেকবার বলে তাহলে ভালো হয়। জি স্যার। হ্যাঁ, যে কোনো একজন বলো, তার মাথায় প্রথমে ঢুকে গেছে। আচ্ছা আমি আরেকবার বলি, তারপর তোমরা বলো। হ্যাঁ পারবা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কে বলো? আচ্ছা ওই বলো, তুমি বলো এখন বলেন। কার্বক্সিলিক গ্রুপটা যে এটা ডিসোসিয়েটেড হয়ে যদি এই যখন কার্বক্সিলিক গ্রুপ মাইনাস আর হচ্ছে H প্লাস হয়ে যাবে, তখন যেহেতু সয়েল সিস্টেমে অনেক হাইড্রোক্সিল গ্রুপ আছে, একটা হাইড্রোক্সিল গ্রুপ এসে যদি H প্লাসের সাথে মিলে পানি তৈরি করে ফেলবে, তখন দেখা যায় ওই কার্বক্সিলিক গ্রুপটা আবার H প্লাসের সাথে মিলে যাওয়ার তার কোনো সুযোগ থাকছে না, তার মানে সে নেগেটিভ আয়ন হিসেবে এখানে থেকে যায়। মাইনাস হ্যাঁ সাইড চেইনে নেগেটিভ আয়ন। মানে তুমি একটা মোবাইল, আমি মোবাইল ফোন দেখাই বলি যে এটার চারিদিকে অসংখ্য, এটা একটা স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু এর চারপাশে অনেকগুলি মূলক আছে, রেডিকেল আছে। রেডিকেলগুলির মধ্যে তিনটা মূলকের কথা এখানে আমাদের আলোচনায় আসছে নেগেটিভ চার্জ তৈরি করার জন্য। একটা হচ্ছে কার্বক্সিল, একটা এনোলিক, একটা ফেনোলিক। তো কার্বক্সিল মূলকটা প্রথমে ভাঙে। হ্যাঁ, এই ভাঙা টাকার বিষয়গুলি কিন্তু ওই যে মানে কেমিস্ট্রি বিষয় আর কি। হ্যাঁ, কখন ভাঙবে, চার্জ কি, কোন বন্ড, কিভাবে বন্ডিং আছে, কোন স্ট্রাকচারে আছে, সে অনুযায়ী। তো তিন ধরনের মূলক, কার্বক্সিল, এনোলিক এবং ফেনোলিক। কার্বক্সিলের শেষে যে এইচটা আছে, টিএইচ বাড়ার সাথে সাথে যেহেতু হাইড্রোক্সিল আয়নের সংখ্যা বাড়ছে, ওইটাতে একটা হাইড্রোক্সিল আয়ন এই এইচটার সাথে রিঅ্যাকশন করে পানিতে পরিণত হয়ে যায়, যার ফলে এটা CO মাইনাস হয়ে যায়। তেমনি এনোলিক গ্রুপের শেষে এইচ আছে, ওই এইচটা চলে যায়। আবার ফেনোলিক গ্রুপের সাথে এইচ আছে, সেটাও চলে যায়। এইভাবে পিএইচ যখন বেশি বেড়ে যায়, ধরো 7 থেকে 8 এর মধ্যে, তখন এই একটা মানে হিউমাসের মধ্যে যতগুলি কার্বক্সিল, এনোলিক এবং ফেনোলিক আছে সবগুলি ডিসোসিয়েটেড হয়ে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যায়। তো নেগেটিভ চার্জের সংখ্যা ম্যাক্সিমাম থাকে। তো আমি একটা সৃজনশীল প্রশ্ন যদি এইভাবে দেই, দুটা সয়েল, দুটাতেই হিউমাসের পরিমাণ সমান, কিন্তু একটা পিএইচ 5 আর একটা পিএইচ 8, তাহলে কোন সয়েলে মানে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি হবে? পিএইচ যেখানে 8, পিএইচ যেটা বেশি আছে সেটা, যেখানে 8 সেখানে নেগেটিভ চার্জ বেশি হবে হিউমাসের কারণে। কেন সেটা হবে? স্যার পিএইচ বেশি থাকলে, পিএইচ হাই হলে হাই সাথে স্যার হাইড্রোজেন আয়নের পরিমাণ কম হবে। হ্যাঁ, মানে হাইড্রোজেন আয়ন থাকবে না, মানে এই মূলকগুলি, কার্বক্সিল, এনোলিক, ফেনোলিক মূলকগুলি সবগুলি তখন ডিসোসিয়েটেড হয়ে নেগেটিভ চার্জ তৈরি হবে আর কি। হ্যাঁ, এই জন্য তাহলে হিউমাস কিভাবে নেগেটিভলি চার্জ, এটা আমরা পড়লাম। আর যে ক্লেগুলি, সিলিকেট ক্লে কিভাবে নেগেটিভলি চার্জ, এটা আমরা নেক্সট ক্লাসে হয়তো পড়বো আর কি। হ্যাঁ, তো কলেটস আর নেগেটিভলি চার্জ কিভাবে নেগেটিভ, এই জিনিসটা আমি একটু আইডিয়া দিলাম। আমাদের ডক্টর রফিক স্যার, যিনি রফিক 2, মানে আমাদের দুইজন মোহাম্মদ রফিকুল ইসলাম আছেন আর কি। তো একজনের দাঁড়িয়ে আছে, একজনের দাঁড়িয়ে নাই আর কি। হ্যাঁ, আবার একজন সিনিয়র, একজন জুনিয়র, একজন 1, একজন 2। যিনি 2 তিনি আমার পড়ানো শেষ হয়ে গেলে উনি আয়ন এক্সচেঞ্জ নামে একটা চ্যাপ্টার পড়াবেন আর কি। হ্যাঁ, তখন উনি এই সোর্স অফ নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ আর একটু ব্যাখ্যা সহকারে পড়াবেন। আমি এখানে একটা আইডিয়া দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আছে চার্জের বিষয়ে, সেটা হচ্ছে যে ইনঅর্গানিক কলয়েডের মধ্যে যে অ্যালোফেন আছে, যেটা তিন ধরনের জিনিস আছে। তো অ্যালোফেন, অ্যাসিটেট, অ্যামরফাস ক্লে, এটা একটা ফর্মুলা দেওয়া আছে, কমন ফর্মুলা দেখো, অ্যালুমিনিয়াম 2O3, 2 সিলিকা, 2 SiO2, আর হচ্ছে 1 অণু পানি। এই তিনটার এই রেশিওতে মোটামুটি এই মিনারেলগুলি থাকে, কিন্তু এরা কোনো ক্রিস্টাল রূপ লাভ করে না। আর এই অ্যালুমিনিয়াম, সিলিকন এবং ওয়াটার, এটা কিন্তু সিলিকেট ক্লে 2 নম্বর যেটা, সেখানেও আছে, কিন্তু আমরা পরের চ্যাপ্টারে এটা ডিটেইলস পড়বো আর কি। হ্যাঁ, আর অক্সাইডস অফ হাইড্রোক্সাইড অফ আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এবং টাইটানাম, এইটার একটা চার্জ রিলেটেড একটা তথ্য আমি এখন দিচ্ছি। আমি এই 2 লাইনই লিখছি, তোমাদেরকে একটু বলবো, কিন্তু এইটি ব্র্যাডির বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে আরো কেমিক্যাল ফর্মুলা সহকারে, এবং ডক্টর রফিক তোমাদেরকে এটা আরো ডিটেইলস পড়াবেন। তো আমি এতটুকু বলছি যে এখানে যদি পিএইচ কম হয়, একটা মাটি যদি পিএইচ কম হয়, তখন কিছু পজিটিভ চার্জ তৈরি হয়। এই যে একটা পজিটিভ চার্জের জিনিস আমরা পেলাম আর কি। হ্যাঁ, আর পিএইচ যদি বেশি হয়, তখন সেখানে একটু সামান্য নেগেটিভ চার্জ হবে, মানে হিউমাসের মতো অত বেশি হবে না, কিন্তু মানে এই পিএইচ বেশি থাকলে এখানে নেগেটিভ চার্জ থাকবে আর কি। হ্যাঁ, আর পিএইচ কম থাকলে এখানে কিছু পজিটিভ চার্জ থাকবে।
তো দেখো স্মল এবং হাই শব্দটা বই আসছে, স্মল নেগেটিভ চার্জ, কারণ অন্য অন্য কলেজে যে নেগেটিভ চার্জ থাকে তার তুলনায় এটা খুবই কম। আর পজিটিভ চার্জ হাই বলা হচ্ছে কারণ অন্য জায়গায় থাকে, এটা শূন্য থাকে তো অলমোস্ট অনেক জায়গায়, এই জন্য সামান্য কিছু আছে তাতে অনেক বেশি বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই পরিমাণে কিন্তু এই যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ কাছাকাছি আর কি। হ্যাঁ, কিন্তু এরপরে হাই বলা হচ্ছে কারণ পজিটিভ চার্জ নরমালি মাটিতে থাকে না। তাইলে চার্জ রিলেটেড কথাবার্তা আমরা হিউমাসের ক্ষেত্রে বললাম এবং সেস্কিউ অক্সাইডস এর ক্ষেত্রে বললাম। হিউমাসের ক্ষেত্রে বললাম পিএইচ কম থাকলে কম নেগেটিভ চার্জ, পিএইচ বেশি থাকলে বেশি নেগেটিভ চার্জ। আর সেস্কিউ অক্সাইডের ক্ষেত্রে বললাম পিএইচ কম থাকলে কিছু পজিটিভ চার্জ আর পিএইচ বেশি থাকলে কিছু নেগেটিভ চার্জ। পিএইচ বাড়তে থাকা মানে সেখানে হাইড্রোক্সিল আয়ন বাড়া, পিএইচ কমতে থাকা মানে সেখানে হাইড্রোজেন আয়ন বাড়া। তো এই হাইড্রোজেন আয়ন দিয়ে এই অক্সাইডগুলির একটা রিঅ্যাকশন, হাইড্রোক্সিল আয়ন দিয়ে অক্সাইডের রিঅ্যাকশন, এটা তোমাদের পরের চ্যাপ্টারে শুরুতে পড়ানো হবে, যার জন্য আমি এখানে আর এই ডিটেলসে যাচ্ছি না। তো এখানে একটা জিনিস বাকি থাকলে অ্যালোফেন সংক্রান্ত আমি আর কিছু কথা বলবো। অ্যালোফেন আমি আগেই বলছি এটা একটা উদাহরণ, সিলিকেট ক্লের উদাহরণ আছে, কেমিনাইট, স্পেকটার, ভার্মিকুলাইট, এগুলো আমরা পরে দেখছি। অ্যামরফাস ক্লের উদাহরণ হচ্ছে অ্যালোফেন। অ্যালোফেন বাংলাদেশের মাটিতে নাই। কেন নাই? কারণ হচ্ছে অ্যালোফেন সেই সয়েলে থাকে যে সয়েলটা অর্গানিক থেকে, অর্গানিক না, ভলক্যানো থেকে তৈরি, ভলক্যানিক অ্যাশ সয়েল এটা বলে। ভলক্যানো মানে জানো? ভলক্যানো জি জি, আগ্নেয়গিরি থেকে যে বের হয়, লাভা বের হয়, থেমে সলিড হয়, সলিড হলে ইগনিয়াস রক তৈরি হয়, সেই ইগনিয়াস রক ভেঙে চুরে যখন সয়েল তৈরি হবে সেই জায়গায় এই অ্যালোফেন টাইপের মিনারেল থাকে। তো এটা যেসব দেশে এ ধরনের আগ্নেয়গিরি থেকে পাহাড় তৈরি হয়েছে, বাংলাদেশে পাহাড় আছে, এই পাহাড়গুলি আগ্নেয়গিরি থেকে তৈরি হয় না, কিন্তু জাপান বা কোরিয়া বা ইন্দোনেশিয়া এসব দেশে যে পাহাড়গুলি আছে, বা আরো অনেক দেশ আছে পৃথিবীতে যেখানে সে পাহাড়গুলি তৈরি হয়েছে আগ্নেয়গিরি থেকে। তো ওই ধরনের এলাকায় যে সয়েলগুলি তৈরি হয় সেগুলির নাম হচ্ছে সেগুলির নাম আছে সেকেন্ড ইয়ার তোমরা নাম পড়েছো, ভুলে গেছো। তো সেই ওই ধরনের সয়েলে অ্যালোফেন পাওয়া যায়। আচ্ছা, এই যে অ্যালোফেন শব্দটা তোমরা এর আগে শুনেছো? হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে শুনেছো? আচ্ছা, কারণ মনে নাই অথবা বলতেছো না অথবা ঘুমাচ্ছ। আমি যেটা বলতে চাই যে তোমরা সয়েল অর্ডার পড়েছিলা, ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন, ডক্টর রফিক স্যার সম্ভবত পড়েছিল তোমাদের। সয়েল অর্ডারের মধ্যে একটা অর্ডার ছিল আন্ডোসল, ANDOSOL, আন্ডোসল। এই আন্ডোসল হচ্ছে এই এলাকার মাটি আর কি। হ্যাঁ, এবং তার মধ্যে অ্যালোফেন আছে। আন্ডোসলের বর্ণনা তোমাদের নোটে লিখে দেওয়া ছিল, তার মধ্যে থাকার কথা আর কি, নাও থাকতে পারে, থাকার কথা যে আন্ডোসল এই ধরনের মাটিতে আছে আর কি। হ্যাঁ, আর একটা ছিল 6-7টা এপিপেটন, তোমরা পড়ছিল মনে আছে কিনা? মলিক, অ্যানথ্রপিক, এরকম। তার মধ্যে শেষেরটা ছিল মেলানিক এপিপেটন। এই মেলানিক এপিপেটন হচ্ছে এখানকার মাটি, এবং সেখানে এই অ্যালোফেন আছে ইত্যাদি আছে আর কি। ওই অ্যালোফেনের মধ্যেও ওই যে সয়েল কলারের যে 5টা বৈশিষ্ট্য সেগুলি সবগুলি আছে, কিছু না কিছু কোনো না কোনো ভাবে আছে আর কি। তো আমরা ডিটেলস পড়ছি না, অ্যালোফেন সংক্রান্ত লেখাপড়া আমাদের এখানেই শেষ। কিন্তু অক্সাইড হাইড্রোক্সাইড সম্পর্কে একটু পড়বো, আর একটু আজকে একটু দেখাই দেবো, নোট থেকে পড়ে নেবা, সিলিকেট ক্লেন নেক্সট ক্লাস থেকে পড়া হবে আর কি। হ্যাঁ, তোমরা একটু হিউমিক অ্যাসিডের এখানে 5টা বৈশিষ্ট্য আছে, একটু পড়ো, রিডিং দাও। আচ্ছা, তোমাদের তো সময় নাই আর কি। হ্যাঁ, তো এখানে যে 4টা মানে জিনিস আছে, 4টার বৈশিষ্ট্যগুলি এখানে লেখা আছে, আমি তোমাদের নোটে দিয়ে দেবো, এটা মুখস্থ করে নেবা, এটা আমার বোঝানোর কিছু নাই আর কি। হ্যাঁ, 4টা। স্যার ইনঅর্গানিক প্রশ্নের ওখান থেকে একটা কোশ্চেন ছিল, আমি একটু শেষ করে নেই। হ্যাঁ, তাহলে আমি বললাম যে হিউমাসের যে 4টা ফ্র্যাকশন, 4টার উপরে যে ছোট ছোট বর্ণনা আছে তোমাদের নোট দিয়ে দেবো, সেখানে থাকবে। আর ইনঅর্গানিক যে সেস্কিউ অক্সাইড, তার মধ্যে শুধুমাত্র আয়রনের জন্য 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা মিনারেলের বর্ণনা আছে। হ্যাঁ, একটু করে বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা মুখস্থ করে নেবা আর কি। হ্যাঁ, আর এই যে অন্যগুলি যে অ্যালুমিনিয়াম, জাস্ট এই যে 4টার নাম দিয়ে রাখছি,
ম্যাঙ্গানিজের 4টা নাম দেওয়া আছে আর টাইটানিয়ামের 4টা নাম দেওয়া আছে। এইটুকু থাকলেই চলবে আপাতত, এগুলো ডিটেলস আমরা আর পড়াচ্ছি না, যেহেতু তোমাদের মানে সিলেবাসটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলায়ে, আর এই চ্যাপ্টারটার অংশ হিসেবে এগুলি ডিটেলস যাচ্ছে না, কিন্তু এগুলি প্রত্যেকটার উপরে কিন্তু মানে বড় বড় চ্যাপ্টার আছে সয়েল কলোয়েডের বইয়ে আর কি। হ্যাঁ, তো এখন তুমি বলো যে যে প্রশ্ন করতে চাচ্ছিলাম, প্রশ্নটা বলো। হ্যাঁ, ইনঅর্গানিক এর যে পোর্শনে স্যার ওখানে আপনি বললেন যে স্যার এই যে পিএইচ যখন লো থাকবে হাই পজিটিভ চার্জ থাকবে, আর স্যার পিএইচ যখন হাই থাকবে স্মল নেগেটিভ চার্জ থাকবে, কিন্তু স্যার পিএইচ যদি হাই থাকে তাহলে তো স্যার হাই নেগেটিভ চার্জ থাকার কথা না? কিসে স্যার সিসকু অক্সাইডসে না, সংখ্যা কম। তোমরা যে ব্র্যাডির বইয়ে একটা টেবিল দেওয়া আছে যে মানে ধরো এক মিলি ইকুইভ্যালেন্টে বা এক সেন্টিমোলে কত চার্জ তৈরি হয়, সেটাতে দেখবা যে অন্য যে মিনারেলগুলো আমরা পড়বো কেউলিনাইট, স্পেকটাইট, মাস্কোবাইট, বায়োটাইট বা ভার্মিকুলাইট, ওগুলির তুলনায় এখানকার চার্জের পরিমাণটা খুবই কম, নগণ্য আর কি, এই জন্য স্মল বলা হয়েছে। কিন্তু আমি বললাম যে পজিটিভ চার্জ যেটা সেটাও স্মল বলতে পারতো, কিন্তু যেহেতু মানে জিনিসই নাই, অন্য কোনো কলেজে আরো নাই, এজন্য এটাকে হাই বলেছে আর কি। হ্যাঁ, কিন্তু কম্পারেটিভলি মানে স্যার দুইটা পিএইচ এর মধ্যে কম্পারেটিভলি এভাবে স্যার দুইটা স্যার মানে দুইটা পিএইচ কন্ডিশনের মধ্যে কম্পারিজন করে এখানে যে হাই পিএইচ এ বলা হচ্ছে স্মল নেগেটিভ চার্জ, আর লো পিএইচ এ বলছে হাই পজিটিভ চার্জ। আমি বলতেছি এই যে স্মল এবং হাই, কিন্তু সংখ্যার দিকে খুব বেশি ডিফারেন্স নাই। এটা স্মল বলা হচ্ছে এই কারণে যে সয়েলের মধ্যে যে নেগেটিভ চার্জ টোটাল তৈরি হয় তার মধ্যে এটার প্রপোর্শন খুব কম, এটার অংশ খুব কম। হ্যাঁ, বরং ওই যে স্পেকটাইট, ভার্মিকুলাইট যেগুলো আমরা সিলিকেট ক্লেতে পড়বো, ওদের নেগেটিভ চার্জ অনেক অনেক বেশি, এজন্য স্মল বলা হচ্ছে। আর এখানে হাই বলেছে এই কারণে যে অন্য কলয়েডগুলির মধ্যে পজিটিভ চার্জ আসলে খুব কম, যার ফলে এখানে যা আছে এটাকেই ওই মানে মাটির যে মানে টোটাল কম্পোজিশন তার মধ্যে এটাকে হাই মনে করা হচ্ছে আর কি। এই প্রশ্ন ক্লিয়ার কিনা তোমার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর সিলিকেট মানে ইয়ার ক্ষেত্রে, অর্গানিক কলয়েডের ক্ষেত্রে আমরা বলেছি যে পিএইচ যখন বেশি, যে লো পিএইচ লেস চার্জ, হাই পিএইচ মোর চার্জ বা হায়ার চার্জ, এমনকি সিলিকেট ক্লে থেকেও বেশি চার্জ হয়ে যায় মানে যদি পিএইচ মানে ওই যে 7 থেকে 8 এর মধ্যে থাকে। এই কথাগুলি ব্র্যাডির বইয়ে বলা আছে আর কি, এলসি ব্র্যাডির যে চ্যাপ্টারটা যদি তোমরা নিতে পারো সেখানে বলা আছে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমি সয়েল কলয়েড অংশটা শেষ করলাম। এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা, আমি নোট দিয়ে দেবো, পড়ে নিবা। আর মূল জিনিসটা হচ্ছে সিলিকেট ক্লে, এটি যেটি ওই একটু বোঝানোর বিষয় আছে সেটা আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুরু করবো আর কি। তো আমি কনজিকিউটিভ ক্লাস দিয়ে শেষ করে দেবো আর কি। হ্যাঁ।